দ্য ডিজিটাল এডুকেশনে আবার সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের কারণ অধ্যায় শুরু করেছি, যদিও তোমাদের সামনেই পরীক্ষা, তবুও আমি অধ্যায় ভিত্তিক ধরে ধরে শেষ করব। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমি এর আগের দিনে এই অধ্যায়ের সুন্দর করে কারণের পরিমাণগত লক্ষণ এবং গুণগত লক্ষণ আলোচনা করে দিয়েছি। আজকে আমরা শর্ত ও কারণ কি, মানে শর্তের জায়গাটা আমরা খুব সুন্দর করে শিখবো, কারণ সেখান থেকে প্রশ্ন খুব ভালোভাবে হয়। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক কারণ ও শর্তটা কি। শর্ত বলতে আমরা কাকে বুঝবো? বলেছে শর্ত বলতে কি বোঝায়? প্রাকৃতিক জগতের ঘটনাগুলি পরস্পর বিচ্ছিন্ন ও জটিল। আমাদের এই যে প্রাকৃতিক জগৎ, সেই জগতের যে ঘটনাগুলো সেগুলো কিন্তু আলাদা আলাদাভাবে বিচ্ছিন্নভাবে রয়েছে। প্রকৃতির যে ঘটনাকে আমরা কারণ বলে থাকি তা আসলে একাধিক বিচ্ছিন্ন ঘটনার সমষ্টি। আমরা এই জগতের যে ঘটনাগুলোকে কারণ বলি সেগুলো কিছুই না, সেগুলো হচ্ছে একাধিক ঘটনা মিলিত একটা ঘটনা। ঠিক আছে, একাধিক ঘটনার কি যোগফল। কোনো ঘটনাকে কার্য হিসেবে ধরলে দেখা যাবে তার কারণ হিসেবে রয়েছে একাধিক নিয়ত পূর্বগামী ঘটনার সংগঠন বা সমাবেশ। যখন কোনো ঘটনাকে আমরা কারণ হিসেবে ধরি, আসলে সেটা কি বলতো, সেটা হচ্ছে একাধিক নিয়ত সবসময় পূর্বগামী আগে ঘটনার মানে যোগফল। এই ঘটনাগুলির প্রত্যেকটি হলো কারণের সমগ্রের অপরিহার্য অংশ। কারণ সমগ্রের মানে একটা কারণের অপরিহার্য অংশ হিসেবে কিন্তু এগুলো কাজ করে, যেগুলো পূর্ববর্তী হিসেবে সামনে থাকে। এই একাধিক নিয়ত পূর্ববর্তী ঘটনা মিলিতভাবে একটি কারণ সমগ্র গড়ে তোলে এবং তার ফলেই একটি কার্য করতে পারে। এই যে একাধিক পূর্ববর্তী যে ঘটনাগুলো রয়েছে তারা কি করে জানো? তারা হচ্ছে একটা মানে মিলিত হয়ে একত্রিত হয়ে কিন্তু একটা কারণ তৈরি করে, সমগ্র কারণ তৈরি করে ফলে তার জন্য একটা কিন্তু কী হয়, কার্য গঠিত হয়, কার্য ঘটে। কারণের এই সব অপরিহার্য অংশকে বলা হয় শর্ত। এই কারণের যে অপরিহার্য অংশ, যে অংশগুলো জুড়ে জুড়ে তৈরি হচ্ছে একটা কারণ, সেই কারণের অপরিহার্য অংশ হচ্ছে এই শর্ত। ঠিক আছে, এই শর্ত সম্পর্কে জন স্টুয়ার্ট মিল কি বলেছেন? কারণ হলো সদার্থক এবং নয়ার্থক শর্তের সমষ্টি। এটা কে বলেছেন? আমাদের এমসিকিউ প্রশ্নের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কে বলেছেন সদার্থক ও নয়ার্থক শর্তের সমষ্টি, কে বলেছেন? এটা বলেছেন কিন্তু জন স্টুয়ার্ট মিল। এটা মনে রাখতে হবে। মিলের উক্ত সংজ্ঞা থেকে বোঝা যায় শর্ত হলো কারণের এমন একটি অংশ যা কার্য উৎপাদনে কী করে বলতো একান্ত প্রয়োজনীয়। সেখানে মনে রাখতে হবে যে এই যে ওনার মতে কারণ হচ্ছে এমন একটা অংশ যাকে লাগবে কার্য উৎপাদন করতে গেলে। অনুরূপভাবে কার্ভেদ্রিট কি বলেছেন? এটা মনে রাখতে হবে, কারণ কোনো ক্ষেত্রেই সরল ঘটনা নয়, বরং একে বিভিন্ন শর্তে বিশ্লেষণ করা যাবে। কারণকে আমরা বিভিন্ন শর্তে আলাদা আলাদাভাবে ভেঙে নিতে পারি। ঠিক আছে, উনিও একই কথা বলেছেন। তারপর কার্ভেদ্রিট আরেকটা কথা বলেছে, শর্ত হলো কারণে এমন এক অপরিহার্য অংশ। এটা তোমাদের মনে রাখতে হবে যে শর্ত হলো কারণে অপরিহার্য অংশ। এটা কে বলেছেন? এটা বলেছেন কার্ভেদ্রিট। এটাও এমসিকিউ প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, যা কার্য সৃষ্টির পক্ষে কিন্তু একান্ত প্রয়োজনীয়। কি এই যে এটা এমন একটা শর্ত যেটা কার্য সৃষ্টি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সোজা কথায় যা কার্য সৃষ্টি করার পক্ষে সহায়ক তাই হলো শর্ত। অর্থাৎ হচ্ছে যা কার্য সৃষ্টি করতে সহযোগিতা করে তাকে বলা হয় কিন্তু কি বলতো, শর্ত বলা হয়। ঠিক আছে, এই জন্য বলা হয় কারণ হলো কতগুলি শর্তের সমষ্টি। কারণ হলো কতগুলি শর্তের সমষ্টি, একাধিক শর্ত মিলিত হয়ে একটা কারণ তৈরি করে, আর সেই কারণটাই কী করে, একটা কার্য ঘটায়। এটা মাথায় রাখতে হবে। পরবর্তী দেখো, এখান থেকে যে জায়গায় প্রশ্ন বললাম সেগুলো কিন্তু আসবে। এবার উভয়ের মতেই এই যে আমাদের কার্ভেদ্রিট এবং মিল উভয়ের মতেই শর্ত দুই প্রকার। কত প্রকার বলতো? শর্ত দুই প্রকার। এটা খুব কনফিউশন হয়, এক এক বই এক এক রকম আছে, তো মনে রাখবো দুই প্রকার, সদর্থক শর্ত আর কি শর্ত, নয়ার্থক শর্ত। সদর্থক শর্ত কি? যে শর্ত উপস্থিত না থাকলে কার্যটি উৎপন্ন হতে পারে না, যে শর্তটা উপস্থিত না থাকলে কার্যটি উৎপন্ন হবে না, তাকে বলা হয় কিন্তু সদর্থক শর্ত। কি শর্ত বলা হয়? শর্ত, যেগুলো উপস্থিত থাকতেই হবে। অর্থাৎ কোনো কার্যকে সংগঠিত করার জন্য যে সকল শর্তের উপস্থিতি প্রয়োজন সেই শর্তগুলিকে বলা হয় সদর্থক শর্ত। সদর্থক শর্ত তাদেরকে বলা হয় যে শর্তগুলো উপস্থিত খুবই জরুরি, যারা না হলে কার্য ঘটবে না। যেমন একটি ছাত্র পরীক্ষা ভালো ফল করলো, একটি ছাত্র যদি ভালো ফল করতে চায় তাহলে তার কী কী দরকার আছে? এক্ষেত্রে পরীক্ষা ভালো ফল করার সদর্থক শর্তগুলো কী কী, মানে ভালো ফল করতে গেলে তার কী কী শর্তের দরকার থাকবে, কী কী করতে হবে? নিয়মিত পড়াশোনা করতে হবে। প্রথমত নিয়মিত পড়াশোনা করতে হবে, মনোযোগ সহকারে পরীক্ষার প্রস্তুতি নেওয়া। মনোযোগ সহকারে সে একদম কঠিন পরিশ্রমের মধ্যে প্রস্তুতি নিচ্ছে। পরীক্ষার সব প্রশ্নের যথাযথ উত্তর প্রদান করা, পরীক্ষার যতগুলো প্রশ্ন হচ্ছে সেগুলো সুন্দর করে যথাযথভাবে উত্তর দিচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সব প্রশ্নের উত্তর লেখা এবং সঠিক সময়ের মধ্যে সবগুলো প্রশ্নের উত্তর শেষ করা। পরীক্ষার খাতার সঠিক মূল্যায়ন, এবার যে পরীক্ষক খাতা দেখবেন সে সঠিকভাবে দেখেছেন। এই সমস্ত শর্তগুলো কিন্তু কী করছে বলতো, একটা ছাত্রের ভালো ফলাফলের জন্য কিন্তু কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই শর্তগুলি কার্য সৃষ্টির পক্ষে কিন্তু সহায়ক। অর্থাৎ সদর্থক শর্ত হলো কার্যের উৎপত্তির জন্য অনুকূল অবস্থা, কার্যের
মানে সৃষ্টি করার জন্য যে অনুকূল অবস্থাগুলো দরকার সেটাই হচ্ছে কিন্তু সদর্থক শর্ত। একজন ছাত্র ভালো রেজাল্ট করার জন্য যে বৈশিষ্ট্যগুলো থাকতে হবে, যে শর্তগুলো থাকতে হবে, তবে কিন্তু একজন ছাত্র ভালো রেজাল্ট করতে হবে। তো ভালো ফলাফল করার জন্য ক্ষেত্রে এগুলো হচ্ছে তার শর্ত, আর এই শর্তগুলো একত্রিতভাবে কিন্তু একটা কার্য ঘটাচ্ছে, সেটা কিন্তু বলছে ভালো রেজাল্ট। ঠিক আছে, তাহলে এটা গেল সদর্থক শর্ত, যে শর্তটি উপস্থিত না থাকলে কার্যটি ঘটবে না। ঠিক আছে, এবার নয়ার্থক শর্ত, ঠিক এটার উল্টো হবে। কি বলেছে দেখো, যে শর্ত উপস্থিত থাকলে কার্য উৎপন্ন হতে পারে না, এমন কিছু শর্ত আছে যেগুলো উপস্থিত থাকলে কি হবে না, কার্যটা কখনোই ঘটবে না, তাদেরকে বলা হয় নয়ার্থক শর্ত। মানে এরা কার্য উৎপত্তি করতে বাধা দেবে, কার্যটাকে সৃষ্টি করতে বাধা দেবে। অর্থাৎ কোনো কার্যকে সংগঠিত করার জন্য যে সকল শর্তের অনুপস্থিতি প্রয়োজন, মানে অনুপস্থিতি মানে তাকে উপস্থিত থাকা যাবে না, তাকে বলা হয় নয়ার্থক শর্ত। যেমন পরীক্ষা ভালো ফল করার জন্য যে শর্তগুলো কখনোই থাকা যাবে না, একজন ছাত্রের মধ্যে এই শর্তগুলো কখনোই থাকা যাবে না। যেমন পড়াশোনায় অবহেলা করা যাবে না। দ্বিতীয়ত, পরীক্ষার পূর্বে শরীর অসুস্থ হয়ে না পড়া, মানে পরীক্ষার আগে শরীর অসুস্থ হওয়া যাবে না। তারপর পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিত না হওয়া। এবার তুমি পরীক্ষার প্রস্তুতি নিলে কিন্তু পরীক্ষা দিতে গেলেন, তাহলে কি রেজাল্ট হবে না। প্রশ্নপত্র কঠিন না হওয়া, প্রশ্নপত্রকে কঠিন হওয়া যাবে না। পরীক্ষার হলে নার্ভাস হয়ে পড়া যাবে না, মানে কি পরীক্ষার হলে তুমি নার্ভাস হয়ে যাচ্ছ, কোনো সব প্রশ্ন ভুলে যাচ্ছ, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, এই শর্তগুলি কার্যসৃষ্টির পক্ষে বাধাস্বরূপ। এইগুলো কিন্তু কি করে বলো তো, এগুলো কিন্তু তোমাদের যে কার্যটা ভালো ফলাফল সেটা করাতে কিন্তু বাধা সৃষ্টি করবে। অর্থাৎ নয়ার্থক শর্ত হলো কার্যের উৎপত্তির ক্ষেত্রে কিন্তু প্রতিকূল অবস্থা, মানে এই যে নয়ার্থক শর্ত হলো এরা কিন্তু কি করে কার্যটাকে উৎপন্ন করতে কিন্তু বাধা সৃষ্টি করে। ঠিক আছে, পরে দেখো কি বলেছে, দেখো বলেছে যে তর্কবিদ মিল বলেছেন এর মধ্যে কোনো কার্যকে ঘটানোর জন্য যেমন সদর্থক শর্তগুলোর দরকার আছে, প্রয়োজন আছে, তেমন কিন্তু নয়ার্থক শর্তগুলোর অনুপস্থিতি দরকার আছে। ঠিক আছে, একদিকে সদর্থক শর্তের উপস্থিতি, আরেকদিকে নয়ার্থক শর্তের অনুপস্থিতি। কাজেই সদর্থক শর্তের উপস্থিতি এবং নয়ার্থক শর্তের অনুপস্থিতির জন্যই কোনো কার্য কিন্তু ঘটা সম্ভব নয়। কিন্তু কোনো কার্যের সমস্ত সদর্থক ও নয়ার্থক শর্ত সমষ্টি নির্ণয় করা সহজসাধ্য ব্যাপার নয়। আমাদের কিন্তু এই যে কোনো কার্যের সদর্থক শর্ত, নয়ার্থক শর্ত, সবগুলো শর্ত মানে খুঁজে বের করাটা কিন্তু খুবই চাপের, সবগুলো মানে সম্ভবই নয় বলা যেতে পারে। সদর্থক শর্ত উল্লেখ করা মোটামুটিভাবে সম্ভব হলেও সমস্ত নয়ার্থক শর্তের উল্লেখ করা কিন্তু আদৌ সম্ভব নয়। সদর্থক শর্তগুলোকে যদিও আমরা পেতে পারবো, কিন্তু নয়ার্থকগুলোকে সম্ভব হবে না। কেননা নয়ার্থক শর্ত বা প্রতিকূল ঘটনা সংখ্যায় অসংখ্য, কারণ নয়ার্থক নাবাচক দিক কিন্তু অসংখ্য। একজন ছাত্র শুধুমাত্র যে এই সমস্ত ঘটনার জন্য রেজাল্ট খারাপ করবে এমনটা না, পরীক্ষা দিতে যাচ্ছে এমন সময় দুর্ঘটনা ঘটে গেল, অনেক কিছু হতে পারে। কাজে কোনো কার্যের পশ্চাতে সম্পূর্ণ শর্তের তালিকা নির্ণয় করা সম্ভব নয়। সেই জন্য কোনো ঘটনা ঘটার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ একটা তালিকা যে তৈরি করবে, সেই তালিকা কিন্তু তৈরি করা সম্ভব নয়। এজন্য কারণ বলতে আমরা প্রধানত কোনো একটি গুরুত্বপূর্ণ সদর্থক শর্তকে কিংবা কোনো একটি নয়ার্থক শর্তকে বুঝে থাকি। আসলে এই জন্য কি বলছে, কারণ বলতে আমরা প্রধানত কোনো একটি গুরুত্বপূর্ণ শর্তকে কিন্তু আমরা সদর্থক নয়ার্থক বলতে পারবো। কঠোর পরিশ্রম করাই, যেমন মনে রাখবে, কঠোর পরিশ্রম করাই হলো ছাত্রটি কৃতকার্যের কারণ। কঠোর পরিশ্রম একদম নিষ্ঠার সঙ্গে যখন একজন ছাত্র পরিশ্রম করবে, তখনই কিন্তু কী হবে, সে কৃতকার্যতে মানে সফল হবে আর কি। তার সদস্যতাকে কারণ বলে গণ্য করা হয় এইটাকে। আবার গৃহশিক্ষকের অনুপস্থিতি হলো ছাত্রটির অকৃতকার্যের কারণ। গৃহশিক্ষক পড়াতে আসেনি, তার থেকে ছাত্রটি কী করেছে, খারাপ ফলাফল করেছে। এরূপ বললে নয়ার্থক শর্তকে কারণ বলে গণ্য করা হয়ে থাকে। কিন্তু এই প্রকারের অভিমত বিজ্ঞানসম্মত নয়, এই প্রকারের অভিমতকে কিন্তু গ্রহণ করা যেতে পারে না। বিজ্ঞানসম্মতভাবে কারণ হলো শর্তের সমষ্টি, বিজ্ঞানসম্মতভাবে কারণকে শর্তের সমষ্টি বলা হয় কিন্তু। ঠিক আছে, সদর্থক ও নয়ার্থক শর্তের সমষ্টি হলো কারণ। এটা কে বলেছে, মিল বলেছে। কে বলেছেন, মিল। এই কথাগুলো কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের। এখান থেকে যেহেতু ছোটো প্রশ্ন হবে এমসিকিউ এসিকিউ, সেই ক্ষেত্রে মনে রাখতে হবে তোমাদেরকে যে খুব ছোটো ছোটো জায়গাগুলো কিন্তু খুব সূক্ষ্মভাবে তোমাদের পড়তে হবে। ঠিক আছে, গেল পার্থক্য, এটা তোমাদের প্রশ্ন হয়। কারণ হলো ঘটনার সংগঠন যা কি করে কার্যকে ঘটায়। সংগঠন মানে যোগফল, অপরপক্ষে শর্ত হলো কারণের এক অপরিহার্য অংশ। যেখানে কারণ হলো কি ঘটনার একটা সংগঠন, অনেকগুলো ঘটনা সংগঠিত হয়ে কাজটি করে। শর্ত হলো কারণের এক অপরিহার্য অংশ যা কি হচ্ছে কার্যকে ঘটায়। কার্যন সর্বদাই কি হয়, সদর্থক হয়, কিন্তু শর্ত দুই প্রকার হতে পারে, একটা নয়ার্থক মানে সদর্থক হতে পারে, আবার নয়ার্থক হতে পারে। কারণ উপস্থিত থেকে কার্যকে কি করে ঘটায়, কিন্তু শর্ত উপস্থিত এবং অনুপস্থিত থেকে কার্য ঘটায়। মানে শর্ত উপস্থিত থাকলেও হতে পারে, আবার না উপস্থিত থাকলেও কিন্তু ঘটনা ঘটতে পারে। একটি কার্যের একটি কারণ থাকে, একটি কাজে কয়টি কারণ থাকে, একটি কারণ থাকে। কিন্তু শর্ত কি, একটি কাজে কতগুলো শর্ত থাকে, একাধিক শর্ত থাকে। এই তাদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে, এটা ভালো করে বুঝে যাবা, তাহলে কিন্তু তোমাদের এইখান থেকে প্রশ্ন আসলে পারবে। ঠিক আছে, গেল শর্তের শ্রেণীবিভাগ। শর্তকে কত ভাগে ভাগ করা যায়।
মিল শর্তকে সহর্থক ও নয়ার্থক এই দুই ভাগে ভাগ করলেও বিজ্ঞান ও দর্শনে শর্তের অন্যভাবে শ্রেণীভাগ রয়েছে। মূলত যুক্তিবিজ্ঞানে 3 প্রকার শর্তের কথা বলা হয়েছে। এই যুক্তিবিজ্ঞানে কত প্রকার শর্তের কথা বলেছে? 3 প্রকার। একটা হচ্ছে আবশ্যিক শর্ত, তার পর্যাপ্ত শর্ত এবং আবশ্যিক পর্যাপ্ত শর্ত। ঠিক আছে, এই 3 প্রকার শর্ত কিন্তু যুক্তিবিজ্ঞানে তোমাদের শর্তের কত প্রকার? 3 প্রকার, আবশ্যিক, পর্যাপ্ত, আবশ্যিক পর্যাপ্ত শর্ত। এই শর্তের শ্রেণীভাগের উপর নির্ভর করে আবার অনুসারে কারণকে আবার 3টি ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে আবশ্যিক শর্তরূপে কারণ, পর্যাপ্ত শর্তরূপে কারণ এবং আবশ্যিক পর্যাপ্ত শর্তরূপে কারণ। এটা কিন্তু মনে রাখতে হবে যে শর্তের শ্রেণীবিভাগের উপর ভিত্তি করে কারণের শ্রেণীবিভাগ কত, কারণকে কত ভাগে ভাগ করা যায়। নেক্সট, আবশ্যিক শর্ত তাহলে কাকে বলে? খুব সহজ, এখান থেকে অনেক প্রশ্ন হয়, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে। আবশ্যিক শর্তরূপে কারণ কি? যে শর্তটি অনুপস্থিত থাকলে আলোচ্য ঘটনাটি ঘটা সম্ভব নয়, সেই শর্তকে উক্ত ঘটনার কিন্তু আবশ্যিক শর্ত বলা হয়। যে ঘটনাটি না ঘটলে, যে ঘটনাটি অনুপস্থিত থাকলে ঘটনাটি ঘটে না, মানে কি ঘটনার একটা ঘটনা যদি না ঘটে আরেকটা ঘটে না, তাহলে সেটাকে কিন্তু আবশ্যিক বলা হয়। মানে এটা না ঘটলে ওটা ঘটবেই না। ঠিক আছে, তখন কিন্তু মনে রাখবে সেই শর্তটাই হচ্ছে আবশ্যিক শর্ত। যেমন মিলের মধ্যে কি, যখন দুটি ঘটনার সম্বন্ধ এমন হয় যে এদের প্রথমটি না ঘটলে দ্বিতীয়টি ঘটে না, প্রথমটি না ঘটলে কী হবে না, দ্বিতীয়টি ঘটবেই না, কিন্তু প্রথমটি ঘটলে দ্বিতীয়টি আবার নাও ঘটতে পারে। এমন শর্ত যে প্রথমটি না ঘটলে দ্বিতীয়টি ঘটবেই না, কিন্তু প্রথমটি ঘটলে দ্বিতীয়টি নাও ঘটতে পারে, তখন প্রথম ঘটনাটিকে দ্বিতীয় ঘটনাটি কী বলা হয়? আবশ্যিক শর্ত বলা হয়। প্রথম ঘটনাটিকে দ্বিতীয় ঘটনাটি কিন্তু আবশ্যিক শর্ত বলা হয়। যেমন আবশ্যিক শর্তের সাংকেতিক আকার কি? ধরো এখানে দুটো ঘটনা, একটা হচ্ছে ক আর খ, দুটো কি ঘটনা? স্বতন্ত্র ঘটনা। এক্ষেত্রে যদি বলা হয় ক হলো খ এর কি শর্ত? আবশ্যিক শর্ত। তাহলে তার অর্থ কি হবে? ক না ঘটলে খ ঘটবে না, আবশ্যিক শর্ত যেহেতু, কিন্তু ক ঘটলে খ নাও ঘটতে পারে। খুব ভালোভাবে মাথায় রাখবে যে ক হলো খ এর আবশ্যিক শর্ত, তার মানে ক না ঘটলে খ ঘটবে না, কিন্তু ক ঘটলেও আবার খ নাও ঘটতে পারে। মনে থাকবে কথাটা? এই সাংকেতিক আকারটা দিয়ে তোমাদের এমসিকিউ প্রশ্ন হবে, সংজ্ঞাটা দিয়ে তোমাদের প্রশ্ন হবে এমসিকিউ। ঠিক আছে, আবশ্যিক শর্ত বলতে আমরা বুঝলাম যে শর্ত উপস্থিত না থাকলে কার্যটি ঘটে না, তাকে বলে আবশ্যিক শর্ত। মনে করো প্রথম ঘটনাটি হচ্ছে দ্বিতীয় ঘটনাটির আবশ্যিক শর্ত, প্রথম ঘটনাটি না ঘটলে দ্বিতীয় ঘটনাটি ঘটবে না, আর প্রথম ঘটনাটি ঘটলে দ্বিতীয় ঘটনাটি নাও ঘটতে পারে। ঠিক আছে, এটা মনে রাখবে। দেখো আমরা বাস্তব উদাহরণ দেখব। বাস্তব উদাহরণ দেখো সুন্দর করে দেওয়া আছে এখানে দুটো উদাহরণ। অক্সিজেনের উপস্থিতি হলো দহন ক্রিয়ার আবশ্যিক শর্ত। অক্সিজেনের উপস্থিতি হচ্ছে কি বলতো? দহন ক্রিয়ার আবশ্যিক শর্ত। কেমন করে? প্রথমত, কেননা অক্সিজেন উপস্থিত না থাকলে দহন ক্রিয়া ঘটবে না। ঠিক তাই, অক্সিজেন যদি উপস্থিত না থাকে তাহলে আগুন জ্বলবে না। আবার অক্সিজেন উপস্থিত থাকলে দহন ক্রিয়া নাও ঘটতে পারে। অক্সিজেন উপস্থিত থাকলেই দহন ক্রিয়া করবে এমনটা না, কারণ বাতাসে তো সবসময় অক্সিজেন উপস্থিত আছে, আর দহন ক্রিয়া কি হচ্ছে না। কিন্তু আগুন জ্বলতে গেলে কিন্তু অক্সিজেন লাগবেই, কিন্তু আগুনের সাথে সাথে আরও যে শর্তগুলো আছে সেগুলো পূরণ হতে হবে, তবেই কিন্তু আগুন জ্বলবে। এই জন্যই কিন্তু এদিকে আবশ্যিক শর্ত বলা হয় যে আগুন জ্বলতে গেলে এই শর্তগুলো তোমাকে পূরণ হতেই হবে। যেমন বাতাসের সঙ্গে সকল সময়েই অক্সিজেন থাকে, বাতাসে কী থাকে? সবসময় অক্সিজেন থাকে, তাই বলে সবসময় সব স্থানে কি দহন হয়? সবসময় কিন্তু দহন হয় না। বাতাসে সবসময় আগুন আছে, মানে অক্সিজেন আছে, আগুন কি জ্বলছে না। তো এটাই, অক্সিজেন না থাকলে আগুন জ্বলবেই না, এটা ঠিক, কিন্তু অক্সিজেন থাকলেই আগুন জ্বলতে হবে এটা কিন্তু কথা নয়। অক্সিজেন উপস্থিতি সময় সময় দহন ক্রিয়া আবশ্যিক শর্ত। অক্সিজেন উপস্থিতি তাহলে কি এটা আবশ্যিক শর্ত। আগুন হলো ধোয়ার আবশ্যিক শর্ত। আগুন ধোয়ার আবশ্যিক শর্ত কেমন করে? যে আগুন না থাকলে ধোয়া হয় না, ঠিক তাই, আগুন না হলে কিন্তু ধোয়া হয় না, কিন্তু আগুন থাকলে ধোয়া নাও হতে পারে। আগুন আছে কিন্তু ধোয়া নেই, এরকম অনেক বিকল্প আছে আমাদের কাছে। যেমন ইলেকট্রিক হিটার, যেখানে আগুন থাকে কিন্তু ধোয়া থাকে কি না। তারপরে গ্যাসের উনুনে তোমাদের প্রত্যেকেরই বাড়িতে রান্না হয়, সেখানেও থাকে না। যদি জ্বালা হয় তাহলে দেখা যায় আগুন থাকলেও কিন্তু কী থাকে না বলো তো? ধোয়া থাকে না। কী থাকে না? ধোয়া থাকে না। তাহলে আগুন সমান সঙ্গে ধোয়ার আবশ্যিক শর্ত। আগুন সমান কি? ধোয়ার আবশ্যিক শর্ত। কী করে? যে শর্তটা উপস্থিত না থাকলে ওই ঘটনাটা ঘটবেই না। যদি আগুন না জ্বলে তাহলে ধোয়া হবে না, কোনো দিনও হবে না, কিন্তু আগুন থাকলেই ধোঁয়া থাকবে এটা হতে পারে না। কারণ কি? আগুন আছে অনেক ক্ষেত্রে কিন্তু ধোঁয়া নেই, মনে থাকে না। তাহলে এগুলো হচ্ছে বাস্তব উদাহরণ। আরও কিছু বাস্তব উদাহরণ, এটা তোমরা স্ক্রিনশট করে নিয়ে নাও, কারণ এই পেজ থেকে কিন্তু তোমাদের আসবেই। এখান থেকে তোমাদের কিন্তু এই লাইন তুলে বলবে এখানে কোন শর্তে আছে কারণটি এখানে কোন শর্তে আছে। বোঝা গেল কথাটা? দেখে নাও, স্ক্রিনশট করে নাও, এটা আমি আর বলছি না, প্রত্যেকটা এটা আবশ্যিক শর্ত এক্সাম্পল দেখো। তারপর নেক্সট, আবশ্যিক শর্তের আরও কয়েকটি উদাহরণ, এগুলো না দেখলেও হবে, কারণ এগুলো দেখেই আসলাম আমরা এরকম ঘটনা। ঠিক আছে, বৈদ্যুতিক ট্রেন চলা একটি ঘটনা, এর আবশ্যিক শর্ত হলো বিদ্যুতিক তারে, এই যে এটা উদাহরণটা একটু বলে দিচ্ছি। বৈদ্যুতিক ট্রেন চলা একটি ঘটনা, এর আবশ্যিক শর্ত হলো কী কী? বৈদ্যুতিক ট্রেন চলতে গেলে প্রথমত বিদ্যুৎ তারে বিদ্যুৎ থাকতে হবে, বিদ্যুৎ চালু থাকা। 2 নম্বর হচ্ছে রেল লাইন পরিষ্কার থাকা, রেল লাইন পরিষ্কার থাকতে হবে।
ট্রেনের ইঞ্জিন ত্রুটিমুক্ত থাকবে, মানে ট্রেনের ইঞ্জিনটা ঠিকঠাক থাকবে, আর সিগন্যাল সবুজ থাকা দরকার আছে। এবং 5 নাম্বার ট্রেনের ড্রাইভার উপস্থিত হবে। এই 5টা জিনিস কিন্তু থাকতে হবে, তবেই কিন্তু বৈদ্যুতিক ট্রেন চলতে পারবে, ওই ঘটনাটা ঘটবে। এরা আলাদা আলাদাভাবে কিন্তু প্রত্যেকের একটা আবশ্যিক শর্ত, মানে ট্রেনটা চলার ক্ষেত্রে আবশ্যিক শর্ত। এদের মধ্যে কোনো একটি ঘটনা যদি উপস্থিত না থাকে তাহলে ট্রেন চলবে না, তাদের মধ্যে কোনোদিনও ট্রেন চলবে না যদি একটা কোনো কিছু বাকি থাকে। কিন্তু ওই ঘটনাটি উপস্থিত থাকলে ট্রেন নাও চলতে পারে। মানে কি, এদের মধ্যে মনে করো যে এটা উপস্থিত আছে কিন্তু বাকিগুলো উপস্থিত নেই, বা এদের অন্য কোনো একটা শর্ত উপস্থিত আছে এদের মধ্যে, বাকিগুলো নেই, তাহলে কিন্তু ট্রেন চলবে কি, চলবে না। সবগুলোকে উপস্থিত থাকতে হবে। কাজে উক্ত ঘটনাগুলির প্রত্যেকটি পৃথকভাবে বৈদ্যুতিক ট্রেন চলা কিন্তু আবশ্যিক শর্ত, আলাদা আলাদাভাবে কিন্তু প্রত্যেকটাই আবশ্যিক শর্ত। সুতরাং বলা যায় আবশ্যিক শর্তের লক্ষ্য বা মূল্য হলো অপ্রয়োজনীয় ঘটনা বর্জন করা বা অবাঞ্ছিত ঘটনা কিন্তু অপসারণ করা। অবাঞ্ছিত ঘটনা অপসারণ করাই কিন্তু এই আবশ্যিক শর্তের কাজ। মনে রাখতে আবশ্যিক শর্তের দুটি অংশ থাকে, পূর্ববর্তী ঘটনা না ঘটলে অনুবর্তী ঘটনা ঘটে না, এটা হচ্ছে প্রথম অংশ। কিন্তু আবার পূর্ববর্তী ঘটনা ঘটলে অনুবর্তী ঘটনা নাও ঘটতে পারে। মানে তোমার ইঞ্জিন তো ঠিক আছে কিন্তু ড্রাইভার নেই, তাহলে কি ট্রেন চলবে? বিদ্যুৎ ট্রেন চলবে না। সব ঠিক আছে, বিদ্যুৎ নেই, চলবে না। এরা প্রত্যেকেই আলাদাভাবে আবশ্যিক শর্ত। এর মধ্যে সাধারণভাবে আবশ্যিক শর্ত হিসাবে প্রথম অংশটি উল্লেখ করা হয়, অর্থাৎ আবশ্যিক শর্তকে ক না ঘটলে খ ঘটে না। আমাদের কিন্তু মূল জায়গা ধরতে হবে যে ক না ঘটলে কি খ ঘটবে না। এই আকারে না বাচক বাক্য প্রকাশ করা হয়। এই আকারে মনে রাখবো আবশ্যিক শর্তের ক্ষেত্রে না বাচকের ক্ষেত্রে কিন্তু প্রকাশ করা হয়। ঠিক আছে, যে এটা না ঘটলে এটা ঘটবে না, সেটাই আবশ্যিক শর্ত। নেক্সট, আবশ্যিক শর্তরূপে কারণ। যেখানে আমরা দেখলাম কার্যকারণের নিয়ম অনুসারে কারণ হবে কার্যের নিয়ত পূর্বগামী ঘটনা। প্রথমত কারণ হবে নিয়ত, মানে কি সব সময় আগে ঘটা ঘটনা। কার্য হবে কারণের নিয়ত অনুগামী ঘটনা, মানে কার্যটা হবে কি সবসময় কারণকে অনুসরণ করে তার পরে ঘটবে। এখন কারণকে যদি আবশ্যিক শর্ত হিসেবে গ্রহণ করা হয় তাহলে কারণের সংজ্ঞা হবে এমন: কারণ হলো এমন একটি ঘটনা যা না ঘটলে কার্য ঘটে না, কিন্তু যা ঘটলে কার্য নাও ঘটতে পারে। এটা হচ্ছে কারণের সংজ্ঞা হয়ে যাচ্ছে আবশ্যিক শর্ত হিসেবে যখন কারণকে গ্রহণ করব। যে কারণ হলো এমন একটি ঘটনা, এমন একটা ঘটনা যেটা না ঘটলে যেটা না ঘটলে কার্য ঘটে না, এবং কিন্তু যা ঘটলেও কার্য নাও ঘটতে পারে। তাই কারণ হলো কার্যের নিয়ত পূর্বগামী, সবসময় আগে ঘটবে। এক্ষেত্রে বলা যায় কারণ না ঘটলে কার্য ঘটবে না। যেমন আগুন না থাকলে ধোঁয়া থাকবে না, অর্থাৎ কারণ হলো কার্যের কেমনগামী, পূর্বগামী, নিয়ত পূর্বগামী ঘটনা। কিন্তু কারণ ঘটলে কার্য নাও ঘটতে পারে। যেমন আগুন থাকলে ধোঁয়া নাও থাকতে পারে। সেটা কেমন জায়গায়? উত্তপ্ত লৌহপিণ্ড, গরম একদম ধপধপে, সেখানে কিন্তু আগুন থাকে কিন্তু ধোঁয়া থাকে না। তারপরে অর্থাৎ কারণের অনুগামী ঘটনা হতেও পারে, আবার নাও হতে পারে। অনুগামী সবসময় যে হবে এমনটা কিন্তু না। এর অর্থ কার্য হলো কারণের অনিয়ত অনুগামী ঘটনা। অনিয়ত মানে সবসময় থাকবে না। সুতরাং কারণকে আবশ্যিক শর্ত হিসাবে গ্রহণ করলে কার্যকারণ সম্বন্ধে সম্পূর্ণ ব্যাখ্যা পাওয়া যায় না। কি বলেছে? কারণকে যদি আমরা আবশ্যিক শর্ত হিসেবে ব্যাখ্যা করি তাহলে কিন্তু কার্যকারণ সম্বন্ধে সম্পূর্ণ ব্যাখ্যা পাওয়া যাবে না। এক্ষেত্রে আমরা যা বৈধভাবে অনুমান করতে পারি তা হলো, এখান থেকে আমরা যেটা অনুমান করতে পারবো সেটা হলো কি বলতো, এই জিনিসটা অনুমান করতে পারবো যে সুতরাং কারণকে আবশ্যিক শর্ত হিসেবে গ্রহণ করলে আমরা অনুমান করতে পারি সেটা হলো কার্য থেকে কারণ অনুমান করা যায়। কার্য থেকে কিন্তু কারণকে অনুমান করা যায়। অর্থাৎ কার্য ঘটেছে জানতে পারলে আমরা বলতে পারি যে কারণও ঘটেছে। যেমন এই যে ধোঁয়া আছে, ধোঁয়া যখন দেখছি মানে কার্যকে যখন ঘটতে দেখছি তখন আমি কারণকে অনুমান করতে পারছি। তাহলে কি আছে? সেখানে আগুন আছে। কিন্তু এক্ষেত্রে কারণ থেকে কার্যকে অনুমান করা যায় না। আমি কিন্তু কারণ থেকে কিন্তু কার্যকে অনুমান করতে পারবো না এই ক্ষেত্রে, আবশ্যিক শর্তের ক্ষেত্রে। অর্থাৎ এক্ষেত্রে কখনোই বলা যাবে না যে দূরে আগুন দেখেছি অতএব সেখানে কি আছে? ধোঁয়া আছে। আমি কি দূরে আগুন দেখতে পাচ্ছি? দেখতে পাবো না। এক্ষেত্রে যা বলা হয় তাহলে কারণের অভাব থেকে কার্যের অভাব অনুমান করা যায়। যেখানে কারণকে আমি দেখছি কারণ নেই, সেখানে কিন্তু কার্যও থাকবে না। যেমন আগুন নেই, আগুন যদি না থাকে তাহলে কি থাকবে না? ধোঁয়া থাকবে না। এটা কিন্তু খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই লাইনগুলো তোমরা পড়ে নেবে, তাহলে আরও খুব সুন্দরভাবে বুঝতে পারবে। ঠিক আছে, আজকের ভিডিও আমি এ পর্যন্তই রাখছি। ভিডিও বড় হয়ে যাচ্ছে, তাও আমি চেষ্টা করছি ছোটোভাবে ভিডিওগুলো করার। তোমরা এই ভিডিওটাকে খুব ভালো করে দেখো। যে জায়গাগুলো বললাম প্রশ্ন হওয়ার, সেগুলো অবশ্যই সেই জায়গা থেকে প্রশ্ন হবে, বাকি জায়গাগুলোতে প্রশ্ন হবে না। তোমাদের এখান থেকে 6 নাম্বার আছে, 6 নাম্বার পেতে গেলে এই জায়গাগুলো ভালো করে পড়ে নাও। ঠিক আছে, এরপরে PYQ সলভ তোমাদের করবো, টেস্ট পেপার সলভ করবো, যেগুলো প্রকাশনী বের হবে সবগুলো ABTA, WBTA, WBH সবগুলো তোমাদের সলভ করে দেবো ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, তো ভালো থাকবে ততক্ষণ পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। বন্ধুবান্ধবদেরকে জানাও সাজেশন ভিডিও আপলোড হয়ে গেছে, তোমরা সেটা দেখো। সেই সাজেশনের বাইরে তোমাদের কোনো প্রশ্ন যাবে না। ঠিক আছে, চলো টাটা, বাই বাই।